এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না, ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, আমি এদেরকে বলি মুনাফে। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ? এরা হলো মুনাফেক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানব না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানব না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করব সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়, এই দেশটাকে গণতন্ত্রহীন একটা একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার বলতেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখন এই ভোটের কথা বলা হয়, এই যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। কত রং বেরঙ্গের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব এই ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙ্গের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন। আমি জানি না কি হবে এই দেশে, তবে আমি এই দেশটাকে একটা কথা বলি, ওই যে 2500 বছর আগে জমি জানে, আপনিও জানেন, কথাটা রূপ করতেই বলে মানুষে। 2500 বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আমি ইউনূস সাহেবকে সেই গণায় ফেলতে চাই না, কিন্তু ইউনূস সাহেব কালকে ওই যে আলোচনার পরে, সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন, উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে, আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্ররা গিয়েছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে, তাদের প্রত্যেকের হাতে 2টা করে চকলেট ধরায় দিয়ে হাসতে হাসতে আইসা পড়ছে, আর উনি উনার মতো করিয়া তাদের কথাবার্তাকে উনি বিশ্লেষণ করছেন। এই দেশে যা হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, কত চালাকি হচ্ছে দেখেন। 3জন ছেলে আছে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের, সবকিছু তারা করে। তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে। মন্ত্রীর রুম, উপদেষ্টার রুম বলেন, সচিবের রুম বলেন, যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন, পিডব্লিউডির অফিস বলেন, যা আছে সব তারা দখল করে সচিবালয়ে। এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তির লোকেরা। কালো শক্তি আমি বললাম কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে, ওই কালো শক্তি হসপিটাল দখল করছে, ওই কালো শক্তি ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলো বেশিরভাগ দখল করে নিছে। ওই কালো শক্তি সচিবালয়ে তাদের লাইনের লোকজনকে আইনা বসাইছে। এদেরকে দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা টাকা পয়সা অর্থবিত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছি। এখন এখানে বৈশা বৈশা তারা দল করবে। এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না, যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো। সেই পদত্যাগ দিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতেছে, ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে। বাপ দাদার নাম নাই, চাঁদ মল্লের বিয়াই, হ্যাঁ 2 দিন আগে পরিচয় ছিল না, প্রত্যেকে আসছে আল্লাহ জানে। আফগানিস্তানে একজন শাসক ছিল ডাকাত, মরু ডাকাত, তার নাম ছিল বাচ্চা ইসাকাও।
তাও আফগানিস্তানের মধ্যে 2 বছর তাকে সহ্য করতে হয়েছে। সরি। আজকে আমি বলতে চাই 5ই আগস্টের আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল, কালো শক্তির মনে যে মুনাফিকি ছিল, সেই মুনাফিকির বহিঃপ্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে। এবং জনাব ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান, যাকে আমি মনে করতাম এবং করি, উনি এইটার সঙ্গে তাল মিলাইতেছেন। আমরা প্রসঙ্গ অন্যদিকে নেই স্যার, কারণ অনেকগুলো দর্শকদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে। দর্শকদের ভিতরে কয়েকজন জানতে চাইছেন যে বাংলাদেশ মনে হয় অনেকটা এখন ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ভিতরে ঘোরাঘুরি করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা দেখলাম যে বাংলাদেশ বেশ কয়েকটি প্রজেক্টে আমেরিকান সরকার বাতিল করেছেন, $29 একটি অনুদান ওনারা বাতিল করেছেন। এবং ইলন মাস্কের সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে, কি কথা হয়েছে এটা আমরা জানতে পারলাম না, কিন্তু এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি নরেন্দ্র মোদীকে পাশে রেখে ট্রাম্প জনাব উনি কি বললেন, উনি কি বাংলাদেশকে পিং পং বল মনে করেন কিনা, যে বাংলাদেশ আমি এখন নরেন্দ্র মোদী হাতে দিয়ে দিলাম পিং পং বল। এইগুলো নিয়ে স্যার অনেক জল্পনা কল্পনা, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়টিকে আমি ফজলুল আহমদ স্যারকে প্রশ্ন করবো, কারণ উনি আজকে মূল গেস্ট। আমার মনে হয় জমির স্যার এগ্রি করবেন। ফজলুল আহমদ স্যার, আপনি কি মনে করেন, আমরা কি পিং পং বলে পরিণত হয়ে গেলাম স্যার রাষ্ট্র হিসেবে, যে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ইলন মাস্ক, নাহলে ডোনাল্ড ট্রাম্প, নাহলে নরেন্দ্র মোদী? আপনার এই প্রশ্নটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুব, কি বলবো, আমি এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি, আমাদের পূর্বপুরুষরা বানাইছে। সেখানে আমি একজন 23 বছরের যুবক ছিলাম। আমার দেশ কিভাবে চলবে, কে শাসন করবে, কিভাবে কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে, কোন দল বিরোধী দলে বসবে, অথবা আমরা কিভাবে আমাদের অর্থনীতি রাজনীতি চালাবো, এটা আমরাই নির্ধারণ করব। তবে হ্যাঁ, আমরা তো আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি না। পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি, পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ, অমানুষদের দেশ, আমরা একটা, কি বলবো, আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ, আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দিই, এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয়, এবং সরকার চায় চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায়। এই যে দেশ, যেখানে একজন নোবেল লরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে, সারা পৃথিবী দেখছে, তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ, আমরা বুঝি অসভ্য, আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই। কাজেই একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন, বস্তির মানুষের মতো ঝগড়া করেন, তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে যে এইসব ঝগড়া টগড়া যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল করো। আমরা সারা জীবন শুধু ঝগড়া করব? 5ই আগস্টে আন্দোলনে আমরা 1,500 লোকের রক্ত দিলাম, 30,000 লোক আহত হইল, যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম। আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম, হাসিনার মতো ফেসিস্টই বললাম আমি, বলে তাকে তাড়ায় দিলাম, আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই হয়ে তাড়ায় দিলাম। আমরা এখন কি করছি? মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না, এরা আসলেই মানুষ না। আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না, আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি, আমরা নিজের ভাইয়ের বাড়ি আমরা নিজের আগুন দিয়া পুড়ি, শুধু সাময়িক একটা রাজনৈতিক স্বার্থের জন্য। আমরা সবাই মিথ্যা কথা বলি, যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিন একটা সত্য কথা বলি না যারা নেতা হই। কাজে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে, আমাদের উপর তো প্রভাব বিস্তার করবে। আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে তাকে তো আমি দিনে রাইতে সারাদিন অর্ডার দেয়, এই কর, এটা করো, এটা তুই কি করো, সেটা তাকে ধমক দিবই আমি। কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারতো, আমার চিটাগাং যদি বেঙ্গালুরের মতো
আইটিতে নাম করতে পারত, আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করতে পারতো, তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখতো। এখন চাউল খাই তাদের, ডাল খাই তাদের, তেল খাই তাদের, হ্যাঁ, সব আনি তাদের কাছ থেকে, চিকিৎসা করতে দৌড় দেই তাদের কাছে। আমার কথাটা খুব শুনেন, আমি দেখাই আমাকে, আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে, এই যে দেখেন। এখন কিন্তু আমি কিছু শুনি না। এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি, এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না মাদ্রাজ। কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল, আমি কি করব? বাংলাদেশের চিকিৎসা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে এটার চিকিৎসা নাই, আমার কানের চিকিৎসা নাই, কিন্তু আমি মাদ্রাজ যাইতে পারতেছি না। আজকে 6 মাস যাব, আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে। আমি মাদ্রাজ যাইতে, কারণ গেলেই আমারে বলবো যে ফজলুর রহমান তো ইন্ডিয়ার দালাল। তা তোমার দেশে চিকিৎসা নাই কেন? যে কানের ভালো চিকিৎসা করতে পারে যে কয়েকজন, যে প্রাণগোপাল দত্ত একজন শ্রেষ্ঠ চিকিৎসক, সে যে কোথায় গেছে তাকে খুঁজেই পাই না। ঠিক আছে, চেষ্টা করেন প্রাণগোপাল, উনি আপনার কথা শুনছেন স্যার, হ্যাঁ, উনি আপনার কথা শুনছেন। কাজেই এই যে দেশ, আপনি ডাক্তারি কানের চিকিৎসা, তার বাদে আমার চোখে 15টা ইঞ্জেকশন দিছে এই চোখে। এটা গিয়ে আমার দিতে হয়েছে এসএস পলের কাছে, শালমের কাছে যান, শালম স্কোয়ারে আছে এসএস পল। আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে, ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করেন না, অন্ধ হয়ে দেবেন। তা আমরা চোখের চিকিৎসা করতে পারি না, কানের চিকিৎসা করতে পারি না, লেখাপড়া করলে মারামারি করি, আমরা ব্যবসা নাই, বাণিজ্য নাই, চুরি চুট্টামি করি, আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে? তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য, যিনি এত উঁচু, জনাব ইউনূস সাহেব, যিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন। উনি কি দেখাইতেছেন? উনি কি দেখাইতেছেন? এদেশে কোন সরকার আছে, আইন আছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে? আমি তো সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, কিচ্ছু নাই। স্যার আপনি একটা প্রসঙ্গ আমি একটু কথা বলি স্যার, ইফ ইউ অ্যালাউ মি, যে আপনি বলেছেন যে আইন আদালতের বিষয়টা, এবং এর আগে প্রফেসর জমিরও বিষয়টা তুলেছেন। আমার কথা হচ্ছে যে আমি যেটা শিখে বড় হয়েছি একজন আইনের ছাত্র হিসেবে, যে আমি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করব, রাইট টু ফেয়ার ট্রায়াল, এবং সেটা পাওয়ার যে কারো অধিকার আছে, আমার চরম শত্রুর অধিকার আছে। কারণ সুষ্ঠু বিচার না হলে এরপরে যেই রায় হয় এটা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন তুলবে। এর জন্য একটা মূল কারণ, শেখ হাসিনা সরকারের আমলে যারা অন্যায় করেছেন বা করেননি, এটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন, অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন। কিন্তু বর্তমান যেটা স্যার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সেখানে রাজনীতিক ব্যক্তিত্ব আছে, রাজনীতির পরিচয় নিয়ে আছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না এমন লোককে স্যার, বা যারা যুদ্ধাপরাধীদের ডিফেন্ড করেছে সেই লোক পর্যন্ত এখন চিফ প্রসিকিউটর দায়িত্ব পালন করছে। এবং সত্যি কথা বলতে গেলে বিএনপির সমর্থক একজন আছে যে আমার খুবই ক্লোজ, সে এখন ওখানে বিচারপতি, ওনাদের বিচারপতি। আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার কিভাবে হবে, এবং সুষ্ঠু বিচার এর জন্য নিজেকে আত্মসমর্পণ করবে কেউ, এটা কি আশা করা যায়? যেখানে পেটানো হচ্ছে কোর্টে গেলে, ধরে নিয়ে গেলে, এই সকল পরিস্থিতি বিবেচনা করে স্যার সুষ্ঠু বিচার কিভাবে আসবে, এবং সরকার কিভাবে আশা করে যে এসে হাজির হবে যে আমাকে সুষ্ঠু বিচার দাও, আমি সুষ্ঠু বিচার পাবো? কারণ অন্যায় করলে বিদেশে যেমন আমরা, আমি এটা লাইফে রিস্ক নেয়া, জীবনে রিস্ক নেয়া, এখন থেকে যেদিন থেকে কোর্টটা সৃষ্টি হয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল, এইবার আমি প্রথম এটা বিরোধিতা করছি। যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই কোর্টে যে সরকার পরাজিত হয়েছে, সে যেই হোক, তার বিচার হইতে পারে না। আমি প্রথম বাংলাদেশে কইছি, শূন্য রাখেন একটু। 2, যিনি ওই সময় যাদের পক্ষে ডিফেন্সে ছিলেন, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে, মানে যুদ্ধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন, তিনি আজকে প্রসিকিউটর হয়ে বসছেন। আমি খুব সাংঘাতিক ভাবে বলছি, উনার যদি কোন ধরনের মোরাল কারেজ থাকে, উনার পদত্যাগ করা উচিত, উনার হওয়াই উচিত।
ইয়েস উনি বলতো যে না আমি তো ওনাদের পক্ষে ছিলাম এইভাবে কাজে আমি এটাতে যাব না, কিন্তু উনি গেছেন। এবং উনি থাকলে পরে কোনো কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া বিচারটা হইয়া যাইবে, এটা আমি মনে করি। কারণ উনি প্রসিকিউটর। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। উনার মনে সব সময় থাকবে আমি যাদের পক্ষে ছিলাম তাদের অনেকেরই ফাঁসি হয়েছিল। এই কথাটা উনি তো মানুষ, উনি বলতে পারবেন না। কাজে উনার মরাল যদি সেই রকম থাকে, উনার উচিত হইলো বলা যে না রে ভাই আমার দিচ্ছেন, আমি খুব সম্মানিত হয়েছি, কিন্তু আমি এই জায়গাতে রিজাইন করলাম। আমি সে ভালো মানুষ, তার সাথে আমার সম্পর্ক ভালো, আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে দোষ দেই না, কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই। কাজে এই বিচারটা কেমন হবে এটার একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। কথাটা বুঝছেন? আমি একটা প্রশ্ন অ্যাড করব। জি জি, গো অ্যাহেড। অপারেশন ডেভিল হান্ট, যে তার কনসিকুয়েন্স খেয়াল আছে অপারেশন ক্লিন হার্টের কথা? রাইট। অপারেশন ডেভিল হান্টের যে কনসিকুয়েন্স, লোকজন মেরে ফেলতেছে নিয়া কাস্টডিওতে, বিচার নাই, তাদের নামে কোনো কেস হচ্ছে না, তাদের কি দোষ অপরাধ, আইন বিচার বলতে কিছু নাই, এর বিরুদ্ধে কোনো কেস করা যাবে কিনা? আমি বিলিভ মি অর নট, আই উইল কালেক্ট দি ফান্ড। কত শত কোটি টাকা, হাজার কোটি লাগবে বলেন, আমি বাংলাদেশের লয়ারদেরকে ইন্টারন্যাশনাল আমি বিচার করাবো। আমি তোমাকে বলি একটা কথা, আমার ভাইকেও বলি, শুনে। আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে, আপনি মনে করছেন আপনি এইভাবেই বেঁচে যাবেন, কেন শুনেন। আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি, জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই, আমি ব্যস্ত, নিজের কেস তো করি। আমি আসতেছি লনের মধ্যে, জাস্টিস সাহেবদের যে পাহারা দেয় যে পুলিশরা, সেই পুলিশ এসে একজন দৌড়ায় আমারে ধরছে, ধরে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে। স্যার আপনারা দেখলেই মনে হয় আপনি বুঝই দেশের মানুষ, যাও আমাকে যা কোয়ার বড় করে কোয়ার কইছে। আমি কেন রে ভাই কান্দো কেন? সেই চিৎকার করে কাঁদতেছিল, সে একজন SI, সাব ইন্সপেক্টর। কেন কাঁদতেছেন কেন আপনি? বললো স্যার আপনারা তো আইন করেন, আমরা তো মানুষ না, আমরা তো হলাম পুলিশ, আমাদের মাও নাই বাপও নাই, আমাদের মা বাপের কোনো সন্তানও নাই, আমার একটা ছোট ভাই ছিল সে SI, এই আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই, বাস দিয়ে পিটায় নাই, লাঠি দিয়ে পিটায় নাই, শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায়া। আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতেছে, কিন্তু মা ভয় পায় কইতেও পারে না যে আমার ছেলেটাকে কারা মারলো, এটার একটা বিচার চাই। তাইলে আমরা কি মানুষ না স্যার? আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার, এরকম অনেক কথা আমিও শুনি প্রতিদিন। পুলিশ হয়েছি বলেই কি আমরা মানুষ না? আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি? আমার ভাই যদি গুলি করে থাকে তাইলে আমার ভাইয়ের নামে তো একটা কেস হয় নাই, যারা পিটায় মারলো, আচ্ছা বিচারটা নাই বা করলেন। একজন মন্ত্রী কত যাইতেছে, সবার বাড়িতে বাড়িতে যাইতেছে যারা মারা গেছে, একটা লোক গিয়া সরকার থেকে আমার মারে একটা শান্তি দিয়া কইছে আচ্ছা তোমার ছেলে মারা গেছে, এরাই প্রোটেকশন দিচ্ছে। এরকম অনেক আমি শুনেছি স্যার, আপনি দেখেছেন। ওই পুলিশের স্যার 950 লিস্টই আছে আমার কাছে যে পুলিশদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু পুলিশদেরকে যারা হত্যা করলো তাদের ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। এটা কি ধরনের আইন? এটা ইন্টারন্যাশনালি হলো লড়তে হবে। আপনি কি বলেন? এয়ারপোর্ট থেকে আমি পুলিশদেরকে দেখলে আমি নিজে অপরাধ প্রবণতায় ভুগি, আরে এরাও তো মানুষ। ইয়েস, আমার কথাটা খুব বোঝাচ্ছে। আমরা তো মনে হচ্ছে পুলিশ মরছে, কুত্তা মরছে, কিন্তু এরা মানুষ না, এরা আমাদের, এরা কোনো মায়ের সন্তান না, এদের জন্য কোনো মা কাঁদে না? বলেন আপনারা, বলেন। এই একটু আগে আপনারা এখানে বসার 10 মিনিট আগে দুইজন সিনিয়র সেক্রেটারি আইছে, আমি নাম বলবো না, এদেরকে ধরে নিয়ে যাবে, এদের নামে 2টা কেস হয়েছে। সিনিয়র সেক্রেটারি রিটায়ার্ড, তাদের নামে কেস হয়েছে ঢাকার একটা থানায়, দুইজনেই সিনিয়র সেক্রেটারি। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এমন এই দুইজন আইসে এমন কান্না কানলো, এমন কান্না যে ভাই সিনিয়র সেক্রেটারি রিটায়ার করে গেছি,
এখন আমাদের নামে এই মিথ্যা মামলা, আমরা নাকি গুলি করছি আন্দোলনের সময়, অথচ আমরা তো সচিবালয়ে ছিলাম তখন। আমরা কত চেষ্টা করছি সবকিছুকে কন্ট্রোল করার জন্য। এখন আমাদের এই দুইজন এখন হয়েছে কি, তাদের দুইজনের নাম আছে, একজনের নাম আছে 19-এ আর একজনের নাম আছে 37-এ এফআইআর এ কোনো নাম থাকলে পরেই আপনি আর কোথাও বেল পাবেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত, এপিলেট ডিভিশন পর্যন্ত। যদি হাইকোর্ট বেল দেয়, এটা অবশ্যই এফআইআর এর নাম থাকলে এপিলেট ডিভিশনে গিয়ে আটকাবে এবং এইটা আর বেল হবে না। অনেক কেস, শত শত কেস এরকম পড়ছে। আমি কালকেও কেস মুভ করব 2টা। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন আপনি। কেন করব? আমি জানি এরা এর কাছেই ছিল না, সে অফিসিয়াল, তারা সিনিয়র সেক্রেটারি, তারা তো এটার কাছে ছিল না। আমি সেই কারণে আমি আপনাদেরকে বলতেছি, এ হলো আইনের অবস্থাটা চলছে এখন। ভাই সুলতান মনসুরকে অ্যারেস্ট করে ফেলছে কেন, কি কারণে, সে কি অপরাধ? সুলতান ভাই তো বিদেশ থেকে আসা মাত্র অ্যারেস্ট হয়েছিলেন, কি তার অপরাধটা কি? এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় অন্যায়। সুলতান মনসুর তো আজকে 15 বছর যাবৎ কোনোদিন নাই এই সরকারের সাথেই ছিল না, ছিলই না তো এই সরকারের সাথে। কাজে আমি বলি, এই যে সিনিয়র সেক্রেটারি, আমি কয়েকদিন আগে 25শে জানুয়ারি আমি একটা দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গেছিলাম। ওখানে গিয়া মন্ত্রীরা অনেকেই গেলেন, উপদেষ্টারা, হঠাৎ করে আসিফ নজরুল সাহেবরে পাইলাম। আমি খুব সুস্পষ্ট ভাবে কথাটা আপনাদেরকে বলে দিই। আমার দিকে, ফজলু ভাই আপনি তো টকশো করে সব উল্টায় দিতেছেন, হাসিয়া হাসিয়া কইল। না, আমি কি উল্টায় দিব, আপনারাই তো সব। ফজলু ভাই আপনার যদি কথা থাকে আমাকে বলতে পারেন, কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি তো একটা কথা, এই যে মিথ্যা মামলা হইতেছে, সে তো শুনবে আমার কথাটা, তো প্রত্যেক দিন দেখেছে। আপনি তো আইনমন্ত্রী আছেন, মিথ্যা মামলা যে হইতেছে, যারা রিয়েল দোষী তাদের নামে মামলা করেন, হাজার হাজার লাখ লাখ টুকের নামে মামলা করতে হয়, মিথ্যা মামলা। এটা আমাদের পলিটিক্স সর্বনাশ করতেছে একদিকে। কারণ আমি জানি, আমি বললাম, আমি জানি আমার বিএনপির কোন নেতা কর্মী কিশোরগঞ্জে কেস করে না, প্রথম দিকে কি একটা করছে, কিন্তু এখন হইলো ওই যে কালুর ছেলে, কে কালু, ওই যে রিক্সা গ্যারেজের মালিক কালুর ফুত নাকি একটা সমন্বয়ক, হ্যাঁ গিয়া ওসিরে দমক দিয়া 177 জনের বিরুদ্ধে একটা কেস করে দেয়। তার টাকাও দিচ্ছে জামাত, আবার সে কন্ট্যাক্ট করে, নিচের যারা আসছো তারা 2 লাখ, উপরের যারা আসো তারা 5 লাখ, এইটা দিয়ে তোমাদেরকে বাদ দিয়া দিব। কালুর ছেলেরা যে দেশে মিথ্যা কেস করে রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করতেছে, আসিফ নজরুল সাহেব, এইটা কিন্তু আপনি দেখেন, উনি আমাকে কথা দিচ্ছে, এটা অবশ্যই দেখেন। আমি মিথ্যা কেস করেন না, সত্য কেস করেন না। সে কি দেখবে, সে কেমনে দেখবে, সে তার বস ডক্টর ইউনূস যেখানে কন্ট্রোল করতে পারতেছে না, আসিফ নজরুল তো ইজ নাথিং। আসিফ নজরুলের ইচ্ছা আছে নাকি? না না স্যার, আপনার প্রফেসর জমির, আসিফ নজরুলের কি ইচ্ছা আছে এটা কন্ট্রোল করার? ইচ্ছা তো নাই। ইচ্ছা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ, উনি তো বলেছিলেন উনি প্রাউড অফ দিস জেন জি, উনি তো এখনো বলে হি ইজ প্রাউড অফ দিস জেন জি। শুনেন, 2টা কোর্টে, হাইকোর্টের 2টা বেঞ্চে, হাইকোর্টের 2টা বেঞ্চে আগাম জামিন শুনে, তাও 5ই আগস্ট কেন্দ্রিক কোন মামলা হইলে সাধারণত শুনে না। আমার কথাটা বুঝছেন? 2টা কোর্ট, এই 50-52টা কোর্টের মধ্যে শুনে, যদি কোনো কারণে শুনেও আগাম জামিন যদি দেয়, জজ কোর্টে গেলে পরে আটক, কারণ এখান থেকে আদেশ যায়, আদেশে চলে আইন। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি। আদেশে চলে আইন, প্রশাসনিক আদেশে আইন চলে। আর আপনি কোর্টে গেলে পরে দেখবেন হাজার হাজার লোক এই 2টা কোর্টের সামনে, যে জাস্টিস সাহেব, বিচারপতি সাহেব